স্টার্টিংয়ে আমাদের মেইন হিরোকে দেখানো হয়, যার নাম ছিল লি গিলগু। সে ক্লাউ মেশিন দিয়ে একটার পর একটা খেলনা কালেক্ট করছিল আর বলছিল যে জীবনের সঠিক লক্ষ্য স্থির করো আর সিদ্ধান্ত নেও, এভাবেই তুমি যা চাও তা পাবে। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তোমার দক্ষতাও বাড়বে। এটা অনেক সিম্পল এবং ক্লিয়ার, কিন্তু জীবন কোনো ক্লাউ মেশিন না। জীবন অনেক বেশি কমপ্লিকেট এবং ডিফিকাল্ট। সে ঘুমাচ্ছিল আর বলছিল ভুলটা কোথায় হয়েছে। তার কল্পনায় আমরা তাকে বাসে দেখি। তখন তার ফোনে অনেকগুলো মেসেজ আসে, যেখানে তার অফিস থেকে অনেক কমপ্লেন করা হয়েছে, যার মানে এখন সে তার চাকরিটা হারিয়েছে। আর মন খারাপ করে এগুলো ভাবতে থাকে, কিন্তু কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। আর এভাবেই তার সকাল হয়। ঘুম থেকে উঠে সে এবং তার বন্ধু লিবাম তাদের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখে বিল্ডিংয়ে একটি নতুন ফ্যামিলি শিফট হয়েছে, একদম তার রুমের নিচে। তাদের একটা বেকারি শপ আছে। তারপর সে বাইরে বের হয় এবং সেখানে তাদের বেকারি শপ দেখতে পায়, যেখানে লেখা ছিল ওপেনিং সুন। তারপর সে তার মায়ের সাথে কথা বলছিল। সেখানে তার মা বাসাটা ক্লিন রাখার কথা বলছিলেন। সে বলে সে সবকিছু পরিষ্কার রাখছে। তার মা ফটো দিতে বললে সে বলে আমাকে কি বিশ্বাস করো না। তারপর আমরা দেখি সে তার অগুছালো সবকিছু পরিষ্কার করা শুরু করে। রাতে যখন সে বারান্দায় দাঁড়িয়ে তার ব্ল্যাঙ্কেটটি ঝাড়তে থাকে, তখন তাতে থাকা তার নিকপিলোটি ভুলবশত নিচে পড়ে যায়। সে নিকপিলো নিতে নিচে যায়। নিকপিলো নিয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সে দেখে একটি মেয়ে অনেক শক্তি দিয়ে কিছু একটা খোলার চেষ্টা করছিল, যেটা ছিল একটা ড্রিঙ্কসের ক্যান। তারপর সে ড্রিঙ্কস করে আর গিলগু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সে ডিনারে তার বন্ধুকে এই ব্যাপারে বলে যে মেয়েটি অনেক সুন্দর ছিল। তার বন্ধু বলে তোমার কথা বলা উচিত ছিল। তারপর তার বন্ধুকে সাথে নিয়ে সে ক্লাউ মেশিন থেকে টয়ও জিতে। তারপর সে তার বাসায় যাওয়ার জন্য লিফটে উঠে। সে কিছুটা ড্রাঙ্ক অবস্থায় ছিল আর লিফটের এক কোনায় বসে থাকে। হঠাৎ লিফটটি 13 তলায় গিয়ে ওপেন হয় আর সেই একই মেয়ের সঙ্গে দেখা হয়, কিন্তু এবার মেয়েটি একদম আলাদা। আগের মতো শান্ত না। আর সে অনেক হেভি মেকআপ করেছে, চুলগুলো কার্লি ছিল আর ভীষণ ক্রেজি বিহেভ করছিল। তুমি কে, এটা বলে মেয়েটি তাকে মারার চেষ্টা করছিল। এতে গিলগু ভয় পেয়ে যায় আর তার হাতে থাকা পিলো দিয়ে মেয়েটিকে থামানোর চেষ্টা করে। এতে মেয়েটি আরও বেশি রেগে যায় এবং তার গলা চেপে তাকে মারতে শুরু করে। সেলফ ডিফেন্সের জন্য গিলগু তার মাথা দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে। এখানে বলে রাখা ভালো, মেয়েটি ছিল এই মুভির মেইন হিরোইন, যার নাম চিয়ঞ্জি। পরে গিলগু চোখ খুলে দেখে তার বেডে শুয়ে আছে। বাইরে বের হয় এবং আশপাশ চেক করে। তারপর সে বেকারির বাইরে দাঁড়িয়েছিল আর বলছিল এটাই সেই বেকারি। সে ভিতরের দিকে উকি মারছিল। তখন আরা এসে পাশে দাঁড়ায়। আরা হচ্ছে সিয়ঞ্জির কাজিন। তারপর গিলগু বেকারি থেকে একটি বন কিনে। বিল দেওয়ার সময় আরা তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে থাকো। গিলগু জিজ্ঞাসা করে কেন। তখন আরা বলে আমরা লোকাল মানুষের জন্য একটা অফার দিচ্ছি। তখন গিলগু তার বিল্ডিংয়ের অ্যাড্রেস বলে। আরা একটু চিন্তা করে বলে আমরা তো তোমার বিল্ডিংয়ের নিচেই থাকি। আমরা গতকালই শিফট হয়েছি, তাহলে তো আমরা প্রতিবেশী। এটা বলে সে সিয়ঞ্জিকে ডাকতে শুরু করে। তারপর জানা যায় যে এই বেকারির মেয়েটাই আসলে সেই মেয়ে, আর তার মাথায় আঘাতের চিহ্নও ছিল। গিলগু কালকের ঘটনার জন্য মাফ চাওয়া শুরু করে আর কোনো কিছু বুঝে ওঠার আগেই সে সেখান থেকে চলে যায়। বেকারি থেকে বের হওয়ার পরই সিয়ঞ্জি তাকে পেছন থেকে ডাক দেয় আর তখন গিলগু দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলে সে একটি জায়গায় দাঁড়ায়। সিয়ঞ্জিও তার পিছনে পিছনে আসে আর বলে কালকে গ্র্যান্ড ওপেনিং ছিল, তাই এটা একটা ছোট গিফট। বাসায় এসে গিলগু চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছে না কি হচ্ছে। সেই রাতেই গিলগু আবার তাকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে দুধ আনার অজুহাতে নিচে নামে, শুধু তাকে দেখার জন্য, কিন্তু দেখে যে একটা লোক তাকে ধরার চেষ্টা করছে। গিলগু দৌড়ে গিয়ে তাকে বাঁচাতে চায়। পরে বুঝতে পারে লোকটা আসলে তার বাবা। গিলগু মাফ চাওয়া শুরু করে। তার বাবা তখন গিলগুকে জিজ্ঞাসা করে তুমি কে। গিলগু তার নাম আর অ্যাড্রেস বলে। তার বাবা বলে তুমি আমাদের উপরে থাকো, আর তুমি জানো যে আমার মেয়ে তোমার নিচে থাকে, তুমি তাকে ফলো করছো। সে না করে এবং তার হাতে থাকা দুধের প্যাকেটটি দেখায় আর বলে আমি দুধ নিতে যাচ্ছিলাম আর মনে করেছিলাম কোনো খারাপ লোক তাকে আক্রমণ করেছে। তারপর তার বাবা জিজ্ঞাসা করে তুমি কি আগের রাতে তাকে দেখেছ, সত্যি করে বলো, না হয় আমি পুলিশ ডাকবো। তারপর গিলগু বলে লিফটে তার সাথে দেখা হয়েছিল। আমি মনে করেছি সে মাতাল, সে আমার উপর আক্রমণ করেছে। এটা শুনে পিছনে থাকা সিয়ঞ্জি গিলগুর গলায় চেপে ধরে আর বলে তুমি সেই ধান্দাবাজ ছিলে। তার বাবা তাকে আটকানোর চেষ্টা করে। সিয়ঞ্জি বলে এই বুকাটা আমার কপালে এটা করেছে। এর মাথার খুলি এত শক্ত যে আমারটা প্রায় ভেঙেই যেত। এসব দেখে গিলগু অনেক ভয় পেয়ে যায়। চিয়ঞ্জির বাবা বলে আমার কথা মন দিয়ে শুনো, আমাদের কাছ থেকে দূরে থেকো আর এমন ভান করো যেন তুমি আমাদের চিনোই না।
আজকের কথা ভুলে যাও, যেন কোনো কিছুই হয়নি। তারপর গিলগু সেখান থেকে কোনো মতে বেরিয়ে যায়। তারপর আমরা সিয়ঞ্জির কাজিন আরাকে দেখি, যে চেক করছিল সিয়ঞ্জি তার রুমে ঘুমাচ্ছে কিনা। তখন পিছন থেকে সিয়ঞ্জির বাবা বলে উঠে, তুমি কোথায় গিয়েছিলে? তার কান ধরে তাকে বলতে থাকে, আমি তোমাকে তার উপর নজর রাখতে বলেছিলাম। সে একা একা বাইরে ঘুরতে বের হয়েছিল, একটুর জন্য একটি গাড়ি তাকে ধাক্কা দিত। আরা বলে, আমি তো দরজাটা লক করে গিয়েছিলাম যাতে ভিতর থেকে কেউ খুলতে না পারে। আর এরকমটা হবে না। পরের দিন সকালে আবার লিফটে গিলগুর সঙ্গে সিয়ঞ্জির দেখা হয়। এবার সে একেবারে নর্মাল আচরণ করছে। এতে গিলগুর একেবারেই কিছু মাথায় আসছিল না। সেই রাতেই সিয়ঞ্জি আর তার বাবা একসাথে বের হয়। তখনও সিয়ঞ্জির হেভি মেকআপ করা ছিল, আর সে অদ্ভুত অদ্ভুত কাজ করে যাচ্ছিল। তার বাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ফুল সাপোর্ট করে যাচ্ছিলেন। তারপর একটি জায়গায় সিয়ঞ্জি এবং তার বাবা কথা বলছিলেন। হঠাৎ সিয়ঞ্জি অজ্ঞান হয়ে পড়ে যায়। তার বাবা তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ কোমরে টান লাগে, আর সিয়ঞ্জি নিচে পড়ে যাচ্ছে। তখন পিছন থেকে গিলগু এসে তাদের সাহায্য করে, কিন্তু তার বাবার কোমরের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে যেতে হয়। তো সেখানে অ্যাম্বুলেন্স আসে। তখন আরা গিলগুকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? সে বলে, আমি ব্রেকে আছি। পরের সকালে গিলগু হাসপাতালে তাকে দেখতে যায়। তার বাবা বলেন, আমি কি তোমাকে দূরে থাকতে বলিনি? তারপর সিয়ঞ্জির বাবা তার কাছে থেকে কিছু ডকুমেন্টস দেখতে চান, যেন জানতে পারেন আসলে সে কে। তিনি জানতে পারেন তার মা বাবা দুজনেই হাই স্কুলের প্রিন্সিপাল। তার এক বড় বোন আছে, যারা সবাই এখন আমেরিকায় থাকে। সে গিলগুকে জিজ্ঞাসা করে, তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড তো নেই? গিলগু বলে, না না, আমি ওরকম মানুষ নই। তারপর তার বাবা বলে, তুমি কি খেলাধুলা পছন্দ করো? গিলগু অনেকগুলো স্পোর্টসের নাম বলে। সবগুলো ট্রাই করেছে, কিন্তু কোনোটাতে এক্সপার্ট না। সিয়ঞ্জির বাবা জিজ্ঞাসা করেন, তোমার লাস্ট জবটি তুমি কি কোনো ঝামেলা করার জন্য হারিয়েছিলে? সে বলে, আমি ছেড়ে দিয়েছি, কারণ এটা আমাকে অনেক বেশি প্যারা দিত। তখন তার বাবা জিজ্ঞাসা করে, তুমি আমাদের পিছনে ছিলে কেন? তখন গিলগু জানতে চায়, আপনার মেয়ে এরকম আচরণ কেন করে? প্রতিবারই তাকে দেখলে ভিন্ন কেউ মনে হয়। তখন সিয়ঞ্জির বাবা বলে, দেখো, তুমি ভালো মানুষ মনে হচ্ছে, তাই তোমাকে সত্যিটা বলছি। তোমাকে আমার মেয়ের খেয়াল রাখতে হবে। আমি তোমাকে এর জন্য টাকা দেব। সে বুঝায় যে সকালে আমার মেয়ে একদম ঠিকঠাক থাকে, কিন্তু রাত হলেই, রাত 2টা থেকে 3 ঘন্টা তার শরীরে একটা শয়তানের আত্মা ভর করে। তখন তাকে সামলাতে হয়, আর সেই আত্মা চলে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে হয়। এখন আমি হসপিটালে, তাই এই দায়িত্ব তোমাকে নিতে হবে। গিলগু প্রথমে তাকে পাগল ভাবে, এমন কিছু হয় নাকি। কিন্তু সিয়ঞ্জির বাবা বলে, আমাদের ফ্যামিলিতে শুরু থেকেই এই অভিশাপ চলছে। তুমি তো নিজেই দেখেছ রাত আর দিনে সে কতটা আলাদা আচরণ করে। অবশেষে কোনোভাবে সে গিলগুকে রাজি করায়। পরের দিন থেকে গিলগু বেকারিতে কাজ শুরু করে। সিয়ঞ্জিকে এত শান্ত দেখে তার অদ্ভুত লাগছিল। আরা তাকে সাইডে নিয়ে গিয়ে বলে, সময়ের সাথে তুমি অভ্যস্ত হয়ে যাবে। সে জিজ্ঞাসা করে, ওর কি সত্যি মনে নেই? আরা বলে, রাক্ষসনীতে পরিণত হওয়ার কোনো কিছুই মনে নেই। অন্যদিকে সেই রাক্ষসনী সবকিছু মনে রাখে। গিলগু যেন তখনও এসব কিছু বিশ্বাস করতে পারছিল না। আরা বলে, আমরা কখনো বাইরের কাউকে হায়ার করিনি, কিন্তু তোমাকে যে দেখে কেন জানি মনে হলো বিশ্বাস করা যায়। আর ওই দিন তুমি যে বলেছিলে তুমি জব থেকে ব্রেক নিয়েছো, আমি বুঝতে পেরেছি তুমি জবলেস, তাই এত প্ল্যান। আমি তোমার উপর নির্ভর করব। রাতে গিলগু সিএনজির সঙ্গে বের হয়। তখন সিএনজির ভিতরে থাকা সেই রাক্ষসনী দিনে বেকারিতে গিলগু নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছিল তার কপি করতে থাকে। এইসব দেখে গিলগু বিশ্বাস করতে পারছিল না। সে মনে করছিল এটা একটা নাটক, এবং সে ক্যামেরা খুঁজতে শুরু করে। হঠাৎ পিছন থেকে সিয়ঞ্জি তাকে ধরে। তারপর সে তাকে স্পর্শ করার জন্য বলে। গিলগু ভয় পেয়ে দূরে সরে যায়। সিয়ঞ্জি হঠাৎ নীরব হয়ে যায় আর বলে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। তখন গিলগু কল্পনা করতে থাকে যে সিয়ঞ্জির বাবা বলেছিল ও রাক্ষস, এবং ও তোমাকে ভ্রান্তিতে ফেলার জন্য যে কোনো কিছু করবে। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে সে জিতবে এবং আরও শক্তিশালী হবে। তাই গিলগু চিৎকার করে বলতে থাকে, মিথ্যা, কেউ এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে না, কখনো ঘটেনি, আমি এসব ফাঁদে পা দিব না। তারপর সিয়ঞ্জি একটি গ্রসারি শপে যায়। গিলগু তার পিছনে আসে। তারপর সিয়ঞ্জি ক্যাশিয়ার বয়কে একটি খাবার দেখায় আর বলে, এখন থেকে শুধু এটাই স্টক করো। আর অন্য একটা খাবার দেখে বলে, এটা বের করো। ভূতরাও এর স্বাদ ভয় পায়। ক্যাশিয়ার বয় বলে, তুমি এভাবে কথা বলছো কেন? তখন গিলগু আসে আর বলে, সে আমার বোন, তার মানসিক সমস্যা আছে। সিয়ঞ্জি ক্যাশিয়ারের সাথে ঝামেলা করছিল। আমরা দেখি আরেকটা মেয়ে সেখানে আসে, আর সে সেই খাবারটি খুঁজে, কিন্তু দেখে স্টক আউট। বাইরে সিয়ঞ্জি এই খাবার খুব মজা করে খাচ্ছিল, আর মেয়েটি দূর থেকে তাকে দেখছিল। এক পর্যায়ে মেয়েটি রাগ করে সেখান থেকে চলে যায়। এসব দেখে গিলগু একটা প্রশ্ন জিজ্ঞাসা করে,
যে সিয়ঞ্জির বডিতে একটি রাক্ষস কি করছে। তখন সে বলে তার পূর্বপুরুষরা আমার উপর মারাত্মক অন্যায় করেছে, ক্ষমার অযোগ্য পাপ, আর সে শাস্তি ভোগ করছে। গিলগু জিজ্ঞাসা করে, এটা কতদিন স্থায়ী হবে? সে বলে, অবশ্যই চিরকাল। সে বলে, আমার সব কথা মেনে চলো, তা না হলে আমি তার সাথে কি করব আমি এর কোনো নিশ্চয়তা দিতে পারছি না। গিলগু বিশ্বাস করতে চায় না আর বলে এসব পাগলামি। তখন সিয়ঞ্জি রেগে যায় এবং সবকিছু নষ্ট করা শুরু করে। শেষমেশ সে একটি পোকা ধরে তার মুখে দিতে যাচ্ছিল। তখন গিলগু এসে আটকায় আর বলে, ঠিক আছে, তুমি একটা শয়তান, আমি বিশ্বাস করলাম। পরের দিন বেকারিতে গিলগু সিয়ঞ্জিকে দেখছিল। কিছুক্ষণ পর সিয়ঞ্জি বলে যে তার ক্লাস আছে, তাই সে চলে যায়। রাতে গিলগু ফুল প্রিপারেশন নিয়ে বের হয়। তারপর সিয়ঞ্জি দোলনায় ধুল খাচ্ছিল। গিলগু তাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছিল। সে বলে, আরো জোরে ধাক্কা দাও। তখন এমন জোরে ধাক্কা দেয় যে সে মাটিতে গিয়ে পড়ে। তারপর সিয়ঞ্জি গিলগুকে মারার জন্য ধাওয়া করে। অন্যদিকে সিয়ঞ্জির বাবা হসপিটালে বসে তার লোকেশন দেখছিল আর বলছিলেন সে কেন বৃত্তাকার ঘুরছে। এভাবে গিলগু দিনে বেকারিতে কাজ করে আর মেন সিএনজির সঙ্গে ভালো সময় কাটায়, আর রাতে রাক্ষস সিএনজির সঙ্গে ঘুরে। রাতে সিএনজি গ্রসারি শপে এসে খাবারটি খুঁজে, কিন্তু সেটা স্টক আউট ছিল। সে কান্নাকাটি শুরু করলে ক্যাশিয়ার বয় তাকে লুকানো থাকা এক পিস বের করে দেয়। তখন আবার সেই মেয়েটি আসে ওই সেম খাবার খাওয়ার জন্য, কিন্তু পায় না। তাই দিনের বেলা সে তাদের বেকারিতে যায় এবং সেখানে থাকা পাউরুটিগুলো রাগ করে অদ্ভুতভাবে খাচ্ছিল। সিএনজি দেখে কিন্তু কোনো কিছু বুঝে না। অন্যদিকে রাতে যে গিলগু সিএনজির খেয়াল রাখছিল সেই বিষয়টা আরা ভিডিও করে সিএনজির বাবাকে পাঠায়। এটি দেখে তিনি অনেক খুশি হন। তারপর আমাদেরকে একটি সিন দেখানো হয় যেখানে সিএনজির ভিতরে থাকা ওই রাক্ষসকে তার বাবা এবং কাজিন বের করার চেষ্টা করছিল। তখন আরা বলে উঠে, এসব শুধু সিনেমাতেই কাজ করে, বাস্তবে এসব কিছু কাজ করে না। তখন আমরা বুঝি যে বেকারিতে থাকা গিলগুকে সে এসব কিছু বলছিল। গিলগু জিজ্ঞাসা করে, সে কি সারা জীবন এভাবেই থাকবে? আরা বলে, জানি না। আর বলে, মানুষ বলল আর দানব দুর্বলতা দেখালে তোমার উপর দিয়ে হেঁটে যাবে। তারপর একদিনের ঘটনা বলতে থাকে যেখানে ওই রাক্ষসনী তাকে চ্যালেঞ্জ দিয়েছিল আর বলেছিল সে জিতলে সে তার কোনো উপকার করবে। তখন সিএনজি হেরে যায় আর বিনিময়ে সে সম্মানসূচক পদক বাদ দেয়। রাতে গিলগু সিএনজিকে একটা চ্যালেঞ্জ দিতে চায়। সে বলে, একটা টয় চুজ করো, আমি 3বার চেষ্টা করে সেটি জিতবো। সিএনজি জিজ্ঞাসা করে, যদি জিতো তাহলে কি? গিলগু বলে, তোমাকে সিএনজিকে ছেড়ে চলে যেতে হবে চিরতরের জন্য। এটা শুনে সে চলে যেতে শুরু করে। গিলগু বলে, তাহলে তুমি বলো তোমাকে কিভাবে মুক্তি দেব? সিএনজি বলে, যদি তুমি হেরে যাও তাহলে আমি যখন অ্যাক্টিভ থাকবো তখন আমি ডাবল পাগলামি করব। তারপর সে একটি টয় চুজ করে। গিলগু সেটা বের করার চেষ্টা করে। প্রথম 2 চেষ্টায় না পারলেও শেষবারের চেষ্টায় সে সফল হয়। গিলগু তাকে জিজ্ঞাসা করে, সিএনজির শরীর থেকে তোমাকে চিরতরে বের করে আনার উপায় বলো। সে বলে, আমার নাম বলো এবং 3বার এই শরীর থেকে বেরিয়ে যেতে বলো, আমি এক্ষুনি চলে যাব। গিলগু জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সে নাম না বলে সেখান থেকে চলে যায়। তারপর গিলগুকে আমরা বেকারিতে দেখি, যেখানে সে রাক্ষসের নাম কি হতে পারে সেই বিষয়ে ফোনে রিসার্চ করছিল। পরের দিন সিএনজি এবং গিলগু একটি জায়গায় যায় যেখানে সিএনজি একজন মহিলাকে রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ বলছিল। তখন গিলগু একজন লোকের সাথে ধাক্কা খায় আর তার হাতে থাকা কার্টুনগুলো পড়ে যায়। সেই লোকটি খুব অস্বাভাবিকভাবে সিএনজির দিকে তাকিয়ে থাকে আর তার দিকে হাত বাড়ায়। তখন গিলগু হাতটি ধরে মাফ চাওয়া শুরু করে। তারপর গিলগু এবং সিয়ঞ্জি এক জায়গায় বসে ড্রিঙ্কস করে। আর তখন সিয়ঞ্জি বলে, হয়তো বা এটা আমার স্বপ্ন ছিল, সবসময় একই স্বপ্ন থাকে, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমি একা না, সাথে কেউ থাকে যে সবসময় আমাকে রক্ষা করে। গিলগু বুঝতে পারে তার কথা বলছে, তাই সে বলে, নিশ্চয়ই মহান কেউ হবে যে স্বপ্নেও তোমার উপর নজর রাখছে। সিয়ঞ্জি বলে, ও কোনো ব্যক্তি নয়, কুকুরের মতো লাগছিল, যে রাস্তা হারিয়ে ফেলেছে আর আমাকে অনুসরণ করে পিছু পিছু ছুটছে। এটা শুনে গিলগু হতবাক হয়ে যায়। তারপর রাতের দৃশ্য দেখা যায়, সিয়ঞ্জির শরীরে আবার আত্মা বহর করেছে আর গিলগু তাকে দিনের বেলা সিয়ঞ্জির কথাগুলো বলছিল। হঠাৎ খেয়াল করে সিয়ঞ্জি তার পাশে নেই। তখন আমরা দেখি একজন লোক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আশেপাশে পুলিশও ছিল, তারা তাকে আটকানোর চেষ্টা করছিল এবং কথা বলার মাধ্যমে তাকে সান্ত্বনা দিচ্ছিল। হঠাৎ ওই লোক দেখে সিয়ঞ্জি চিৎকার করে তার দিকে দৌড়ে আসছে। সে নিচে থেকে তাকে উস্কানি দিতে শুরু করে, আসো, কিছুই হবে না, লাফ দাও, কিছুই হবে না। গিলগুও চলে আসে এবং সিয়ঞ্জিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোই কাজ হয় না। সিয়ঞ্জি বলে, এটা বেশ কঠিন না। সে নিজেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যায়। তার পিছনে পিছনে গিলগুও নদীতে ঝাঁপ দেয় আর সিয়ঞ্জি বলে প্যানিক করতে থাকে। তখন উদ্ধারকর্মীরা তাকে বাঁচিয়ে বোর্ডে তুলে। গিলগু কান্না করা শুরু করে।
তখন উদ্ধারকর্মীরা খবর পায় কেউ একজন নদী ক্রস করছে। পিছনের দিকে তাকিয়ে তারা দেখে সিয়ঞ্জি বাটারফ্লাইয়ের মতো সুইমিং করছে। এটা দেখে যে লোক সুসাইড করতে চেয়েছিল সেও তার ডিসিশন চেঞ্জ করে ফেলে। পরের দিন নিউজে বিষয়টা দেখানো হয়। সিয়ঞ্জির বাবা আর কাজিন ভীষণ রেগে যায়। তুমি কি করছিলে, এমনটা কিভাবে হলো? গিলগু তখন বলে, আমি কি বা করতে পারি, হঠাৎ করেই তো এমন হয়ে গেল। তার বাবা বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার ডিসচার্জ পাওয়ার পরেই আমার পিঠে আঘাত করেছ। তারা তাকে মারতে যাচ্ছিল, তখন সিয়ঞ্জি সেখানে চলে আসে। তাই তারা তার প্রশংসা করা শুরু করে। এরপর সিয়ঞ্জি তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর গিলগু কাজিনের সঙ্গে কথা বলে। তখন তার কাজিন জানায় আসলে সিয়ঞ্জির ফ্রান্সে যাওয়ার কথা ছিল বেকারির কাজ শিখতে, কিন্তু এই অবস্থায় তাকে পাঠানো সম্ভব না। তারপর রাতে গিলগু আবার রাক্ষসনের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখন সিয়ঞ্জি আসে, কিন্তু এবার সে সম্পূর্ণ নর্মাল ছিল, মানে আসলে এখনও তার উপর আত্মা ভর করেনি। তখন গিলগু আর সিয়ঞ্জি একসাথে হাঁটতে বের হয়। তখন সিয়ঞ্জি নর্মাল ছিল। সিয়ঞ্জি বলে, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তাই আমি ঘুমাতে পারিনি। সে বলে তার বয়স ৮ ছিল, তখনই তার মা মারা যায়, কিন্তু সে এখনও তার মার কোনো কিছুই ভুলতে পারেনি। সিয়ঞ্জি গিলগুকে জিজ্ঞাসা করে, তুমি কি বিরক্ত হচ্ছ? গিলগু বলে, না, আমি একজন ভালো লিসেনার, তাই আমি সবসময় তোমাকে শুনতে প্রস্তুত। তারপর গিলগু বলে, চলো ফিরে যাই, কিন্তু সিয়ঞ্জি বলে, না, আর একটু দূর হাঁটি। এরপর তারা মুভি দেখতে যায়। মুভি দেখার সময় সিয়ঞ্জি গিলগুর হাতে হাত রাখে, গিলগুও তার হাতে হাত রাখে, আর তখনই সিয়ঞ্জির উপর আত্মা ভর করে, আর সে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এটা দেখে গিলগু ভয় পেয়ে যায়। বাইরে বেরিয়ে সে গিলগুর কপি করা শুরু করে যে সে কিভাবে সিয়ঞ্জির সঙ্গে কথা বলছিল। তারপর গিলগু বলে, তুমি কি সারা জীবন ওর সাথে এভাবেই থাকবে? ওর জন্য খারাপ লাগছে না? ও ভালোভাবে ঘুমাতেও পারছে না, বিদেশে পড়াশোনা করার জন্য যেতে পারছে না। সিয়ঞ্জি বলে, আমি তোমাকে বলেছিলাম কিভাবে তুমি এটা শেষ করতে পারো, মানে ওই দিন যে বলেছিল তার নাম বলার জন্য। সে বলে, আর কি কোনো উপায় নেই? তখন সে বলে, আমাকে বিচে নিয়ে যাও। যদি তুমি এটা করো তাহলে আমার সময় অনেক কমবে, আর হয়তোবা একদিন আমি উধাও হয়ে যেতে পারি। তারপর সে সেখানে সমুদ্র সৈকতের একটি সিনারিও দেখতে থাকে। গিলগু বলে, তুমি সমুদ্র সৈকত দেখতে চাও, কিন্তু এখন তো অন্ধকার, কিছুই দেখতে পারবে না। সিয়ঞ্জি বলে, তাহলে দিনের বেলায় চলো। পরের দিন গিলগু সিয়ঞ্জিকে নিয়ে সমুদ্র সৈকতে যায়। কিছুক্ষণ পর গিলগু দেখে সিয়ঞ্জির চোখ দিয়ে পানি পড়ছিল। সে তাকে বললে সিয়ঞ্জি বলে, হয়তোবা বাতাসের কারণে। তারপর তারা সেখানে ভালোই সময় কাটায়। সেখানে সিয়ঞ্জি তাকে জিজ্ঞাসা করে, শুনতে অদ্ভুত লাগলেও আমরা কি কখনো একসাথে মুভি দেখেছি? রাতে গিলগু সিয়ঞ্জির আত্মাকে জিজ্ঞাসা করে, সেই রাতে সিনেমা সম্পর্কে তুমি শুরু থেকেই মিথ্যা বলেছ, তাই না? তারপর বলে, দেখো, আমি তোমাকে সেই সৈকতে নিয়ে গিয়েছি যেমনটা তুমি চেয়েছিলে। এখন কত সময় কাট হবে? ১ ঘন্টা, ২ ঘন্টা? আত্মা বলে, ঠিক আছে, আমি তোমাকে ৫ মিনিট কাট করলাম, মানে আমি ওর শরীর থেকে ৫ মিনিট আগেই বের হব। গিলগু হতাশ হয়ে বলে, শুধু ৫ মিনিট? আমি ৪ ঘন্টা ড্রাইভ করে গিয়েছি, আমাকে একটু বিশ্রাম দেও, সময় আর একটু বাড়াও। একথা শুনে আত্মা ভীষণ রেগে যায়, আর তার হাতে থাকা পাত্রটি ভেঙে ফেলে, আর বলে, সবাই আমাকে ছেড়ে দেওয়ার জন্য এত মরিয়া কেন? আমি বলেছিলাম আমাকে আন্তরিকভাবে খুশি করতে, নাকি আন্তরিকভাবে আমাকে ছাড়ানোর চেষ্টা করতে? তুমি কি ভুলে গেছো আমি কে? এটা বলে সে মাটিতে থাকা গাছ তুলে খেতে থাকে। গিলগু আটকানোর চেষ্টা করলে তাকে ধাক্কা দেয় এবং সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। গিলগু ওর পিছনে আসে। পালানোর সময় সে কিছু একটা কল্পনা করতে থাকে, আর হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে যায়। উপরের দিকে তাকালে সে লম্বা দড়ি একটা বাধা দেখে। তারপর সে তার পাগুলো নাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর যখন কোনোভাবে নাড়ায় এবং পিছনের দিকে তাকায়, তখন সামনে গিলগুকে পায়। গিলগু তাকে পানির বোতল দেয় এবং শান্ত করার চেষ্টা করে, আর বলে, ঠিক আছে, আমি তোমাকে আন্তরিকভাবে খুশি করব, তুমি তোমার কথা রেখো। সেই রাতে আবার সেই অদ্ভুত লোকটাকে গাড়ির মধ্যে দেখা যায়। এরপর গিলগু তাকে নিয়ে প্লে স্টেশনে যায়। সেখানে টাম্পলিনে সিয়ঞ্জি আনন্দের সাথে লাফাতে থাকে, আর কল্পনা করে কিভাবে সে ছোট থাকতে তার মা বাবার সাথে এই জিনিসটাতে এরকম লাফাতো। তার পিছন থেকে গিলগু আসে আর তার সাথে মজা করা শুরু করে। তারপর তারা দুজন একসাথে সেখানে থাকা বাস্কেটবল, ফুটবল খেলার মাধ্যমে মুহূর্তগুলো এনজয় করে। পরের রাতে গিলগু তাকে নিয়ে যায় ফ্লাওয়ার গার্ডেনে। সেখানে তারা ছবি তুলে তারপর আরামে বসে গল্প করে। গিলগু সিয়ঞ্জির অনেকগুলো ছবি তুলে সে তাকে সেগুলো দেখায় আর বলে, তোমাকে ছবিতে অনেক সুন্দর লাগছে। সেই আত্মা বলে, সুন্দর লাগার কি, এটা তো আমি না, আমার আসল রূপ ততগুণ বেশি সুন্দর। আমাকে দেখলে তুমি অন্ধ হয়ে যাবে। আমার চোখ ছিল বিশাল, নাক ছিল ধারালো, শিং ছিল লম্বা। তারপর সে নিজের একটি ছবি এঁকে গিলগুকে দেখায় আর বলে, আমি অনেক বিখ্যাত সুন্দরী রাক্ষসী। যা দেখে গিলগু বলে, আমি অবশ্যই অন্ধ হয়ে যাব।
তুমি যদি এতই বিখ্যাত হও তাহলে তোমার নাম তো সবার জানা উচিত ছিল। তারা তোমাকে কি নামে ডাকতো? তখন সে একটা নাম বলে, যেটা শুনে গিলগু সেখানেই দাঁড়িয়ে 3বার নামটি ধরে বলে তাকে চলে যেতে। এতে কোনো কাজ হয় না। মানে রাক্ষসটি তাকে বোকা বানিয়েছে। কিন্তু এইবার এই রাক্ষস 30 মিনিট টাইম কাট করেছে। গিলগু এই খবর সিয়ঞ্জির বাবা আর তার কাজিনকে জানায়। তারা খুশি হয়। সিয়ঞ্জির বাবা তার কাজিনকে বলে, তোমাকে তো একটা ড্রেস কিনে দেওয়ার পরও এরকম কাজ করতে পারোনি, যেটা কিনা গিলগু করেছে। আমি শুরু থেকেই তাকে পছন্দ করতাম। আমার বিশ্বাস একদিন সে চিরতরে সেই রাক্ষসনীকে বিদায় করতে পারবে। তখন তার কাজিন বলে, চলো এবার আমরা ক্লাবে যাই। ক্লাবে গেলে হয়তো সে আরও খুশি হবে। তারপর তারা ক্লাবে যায়। সেখানে গিলগুর বন্ধু লিবামও ছিল। লিবাম আর আরা নিজেদের মধ্যে ডান্স করতে থাকে। কিন্তু গিলগু সিয়ঞ্জির উপর খেয়াল রাখছিল। হঠাৎ সে দেখে সিয়ঞ্জি তার পাশে নেই। তারপর সে সিয়ঞ্জিকে দেখে সেই অদ্ভুত লোকটির সাথে, যে জোরপূর্বক তার হাত ধরেছিল। গিলগু তখন সেখানে যায় এবং সিয়ঞ্জিকে তার হাত থেকে বাঁচায়। পরের দিন সেই লোক নিজে থেকেই তাদের বেকারিতে আসে আর একটা ক্যান্ডি কিনে। তারপর সে বাইরে গিলগুকে বলে, আমি এই মেয়ের শরীর থেকে আত্মা বের করতে পারবো। আমি ওকে দেখেই বুঝেছি যে ওর সাথে কিছু গন্ডগোল আছে, তাই আমি তোমাদের ফলো করছিলাম। এটা তোমাদের সৌভাগ্য যে আমি বিষয়টা বুঝতে পেরেছি। তুমি শুধু ওকে আমার কাছে নিয়ে এসো, আমি সব ব্যবস্থা করব। গিলগু অবাক হয়ে যায়, বলে, তুমি কি সব বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এমন কিছুই না। তখন লোকটি তাকে বলে, তুমি সুন্দরভাবে মিথ্যাও বলতে পারো না। সেই রাতেই আত্মাটা গিলগুকে সতর্ক করে বলে, ওই লোক যেসব মুক্তি দেওয়ার বকওয়াস কথা বলছে সেগুলোতে পা দিও না। আর যদি তুমি এমন কিছু করার চেষ্টা করো তাহলে আমি পুরোপুরি সিয়ঞ্জির শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নিব। তাই গিলগু চিন্তায় পড়ে যায়। তারপর বেকারি থেকে সিয়ঞ্জি ক্লাসে যাচ্ছিল। গিলগু তাকে বলে, ফেরার সময় আমাকে কল দিও, আমি বাস স্টপে অপেক্ষা করব। সিয়ঞ্জি একটু খুশি হয়ে যায় আর ঠিক আছে বলে চলে যায়। রাতে গিলগু সিয়ঞ্জির বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলে। তিনি বলেন, আমি আগে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। আর এরা বেশিরভাগই প্রতারক। আমার টাকা নিয়েছে, ওই লোকটাও সম্ভবত এমনই একজন। আর আমি আর চাই না ওই আত্মাকে আঘাত করতে। ধীরে ধীরে সময় কমিয়ে এনে নিয়ন্ত্রণ রাখাই ভালো। সন্ধ্যার সময় সিয়ঞ্জি বাস স্টপে দাঁড়িয়েছিল। তখন এক মহিলা এসে বলে, আমার হাত ভাঙা, তুমি কি আমার জুতোর ফিতা বেঁধে দিতে পারো? সিয়ঞ্জি ফিতা বেঁধে দেয়। মহিলা তাকে একটি ক্যান্ডি দেয়। সিয়ঞ্জি বাসে উঠে ক্যান্ডিটা খায় আর অজ্ঞান হয়ে পড়ে। তখন সেই অদ্ভুত লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সিয়ঞ্জির বাবা আর গিলগু একসাথে ড্রিঙ্কস করছিল। তখন তার বাবা বলে, তুমি সত্যি ভালো মানুষ, তুমি আমার মেয়ের অনেক ভালো খেয়াল রেখেছ। আর আজ তো সে আরও দুর্বল হয়ে পড়বে, কারণ আজ নিউ মুন। তখন গিলগুর মনে পড়ে সিয়ঞ্জি গত 2-3 দিন ধরে বারবার বলছিল, আমার খুব দুর্বল লাগছে, খুবই দুর্বল ফিল করছি। তারপর গিলগু বাইরে গিয়ে সিয়ঞ্জিকে কল করে, কিন্তু সে রিসিভ করে না। তখন গিলগুর সন্দেহ হয় ওই লোকটার উপর। সে দৌড়ে ভিতরে যায় এবং সিয়ঞ্জির বাবাকে জিজ্ঞাসা করে তার লোকেশন দেখার জন্য, যেটা কিনা অনেক দূরে চলে গিয়েছিল। সে ফোনের লোকেশন দেখে তাদের পিছু নিয়েছিল। অন্যদিকে সিয়ঞ্জির জ্ঞান আসে এবং তার উপর ওই আত্মা ভর করেছিল। আর ওই লোকটি তাকে ফোকাস করে ক্যামেরা সেট করে। সিয়ঞ্জি তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। লোকটি বলে, তোমার আমার চোখে পড়া উচিত হয়নি। তারপর লোকটি একটি চশমা পরে আর অবাকভাবে সিয়ঞ্জির দিকে দেখতে থাকে। তারপর লোকটি সিয়ঞ্জির উপর তন্ত্রমন্ত্র শুরু করে। সিয়ঞ্জির ভিতরে থাকা আত্মার কষ্ট হতে থাকে। তখনই গিলগু এসে দরজায় শব্দ করে আর দরজাটি ভেঙে ভিতরে ঢুকে। সিয়ঞ্জি অজ্ঞান হয়ে যায় আর লোকটি গিলগুকে মারে আর বলে, তুমি আমাকে ভয় দেখিয়ে দিয়েছ, তুমি এখানে কিভাবে এলে? গিলগু তাকে মারতে যায় কিন্তু পারে না, কারণ সে বারবার গিলগুকে মারছিল আর বলে, আমি তোমাকে সাহায্য করছি তাই চুপ থাকো। গিলগু জিজ্ঞাসা করে, ওকে অপহরণ করে এত দূর কেন নিয়ে আসলে? লোকটি বলে, এত দূর নিয়ে না আসলে তুমি আমাকে অনুমতি দিতে না, কারণ তুমি এই আত্মার দ্বারা প্রভাবিত। তখন সিয়ঞ্জির আত্মা বলে উঠে, আমি একটা রাক্ষস, একজন উচ্চপদস্থ ব্যক্তি। এটা শুনে লোকটি হাসে আর বলে, তুমি তাকে মিথ্যা বলেছ যে তুমি একটা রাক্ষস। যদি জানতাম তুমি শুধু একটা আত্মা তাহলে এত দূর যেতাম না। ঠিক তখনই গিলগু লোকটার উপর আক্রমণ করে আর তার মাথায় মারে। লোকটা বলে, আমি তোমাকে সাহায্য করছি, এটা কেন তুমি বুঝতে পারছো না? তারপর তাদের দুজনের মধ্যে লাঠি দিয়ে খুব একটা ফানি লড়াই হয়, যেখানে এক পর্যায়ে গিলগুর লাঠিটা ভেঙে যায় আর লোকটা লাঠি দিয়ে গিলগুর মাথায় মারে। রাগে গিলগু তার মাথা দিয়ে লোকটার মাথায় আঘাত করে আর লোকটা সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর সে সিএমজিকে খুলে আর ক্যামেরা ভেঙে ফেলে আর সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় সেখানে থাকা চশমাটিতে তাদের দেখা যায়।
তারপর গিলগু ডাইভিং করছিল। গাড়িতে বসে গিলগু বলে, তুমি চাইলে আমাকে কিছু বলতে পারো, আমি একজন ভালো লিসেনার। তখন আত্মাটি অবশেষে তার গল্প বলতে শুরু করে। সে বলে, অনেক বছর আগে দেশের অবস্থা ভীষণ খারাপ ছিল। চারিদিকে সবাই শুধু সবকিছু হারাচ্ছিল। প্রকৃতিও আমাদের সঙ্গ দিচ্ছিল না, না থাকার জায়গা, না খাওয়ার মতো কিছু। তারপর আমি আমার বাবা এবং বোনকে হারিয়ে একা হয়ে গেলাম। তখন তাদের গ্রামে বিখ্যাত এক শামান আসে। সে বলে, যদি বলি দাও, স্যাক্রিফাইস করো, সব ঠিক হয়ে যাবে। আর যদি এমনটা না করো তাহলে সবাই মারা যাবে। কিন্তু গ্রামে উৎসর্গ করার মতো কিছুই ছিল না, তাই গ্রামবাসীরা তাকে বলি দেয়। তখন তার বয়স মাত্র ২০ বছর ছিল। এক দয়ালু পরিবার, যাদের তার প্রতি করুণা হয়, তারা তার ছাই একটি পাত্রে ভরে মাটির নিচে পুঁতে দেয়। অন্ধকারে সেই স্মৃতির যন্ত্রণার সঙ্গে সে বেঁচে ছিল। সে যদি ১০০ বছর ওই হাড়ের মধ্যে কাটিয়ে দিতে পারত, তবে সে মুক্তি পেত। কিন্তু তার আগেই সিয়ঞ্জির গ্র্যান্ডমাদার সেই পাত্রটি মাটির নিচ থেকে খুঁড়ে বের করে ফেলে এবং সেটাকে ব্যবহার করতে শুরু করে। সময় আমার জন্য থেমে গেল। যদি আরও ৫০ বছর অপেক্ষা করতাম। পাত্র ছাড়া আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই আমি প্রথমে যে ব্যক্তিকে দেখলাম তার ভিতরে ঢুকে পড়লাম। এটা আমার জন্য বেশ কঠিন ছিল না, আর নিজের রাগ এভাবে বের করতে থাকলাম। এরপর সে সিয়ঞ্জির মাকে দখল করে নেয়। আর সিয়ঞ্জির মা যখন গর্ভবতী ছিল, সিয়ঞ্জি তখন মায়ের গর্ভে ছিল। তাই আত্মা সিয়ঞ্জির ভিতরে ঢুকে পড়ে। সেই আত্মাটা আরও বলে, আমি দুর্বল, কিন্তু আমি খুবই ভয়ঙ্কর দেখানোর ভান করি। কারণ আমি ভয় পাই যে যেমনভাবে একবার আমাকে বলি দেওয়া হয়েছে, তেমনটা যাতে আমার সাথে আর না হয়। আমি কেবল ওই পরিবারের সাথে থাকতে চেয়েছিলাম। খুব ভালো সময় ছিল আমার জন্য, কিন্তু ভালো জিনিস স্থায়ী হয় না। মরার শেষ মুহূর্তেও সিয়ঞ্জির মা আমাকে তার সাথে যাওয়ার জন্য বলেছিলেন। আমি ওনার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব ছিল না। গিলগু জিজ্ঞাসা করে, যেমন ওই লোকটা বলেছিল, তুমি যেভাবেই হোক অদৃশ্য হয়ে যাবে, এর মানে কি? আত্মাটা বলে, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, বেদনাদায়ক স্মৃতি নিয়ে অনন্ত অন্ধকারে ঘুরে বেড়ানো। পাত্রটির বাইরে আমার ১০০০তম পূর্ণিমায় আমি উধাও হয়ে যাব। গিলগু তখন জিজ্ঞাসা করে, আর কোনো উপায় নেই? আত্মাটি বলে, আছে, কিন্তু সম্ভব নয়। তারপর সে সমাধান হিসাবে বলে, যেই পাত্রটি থেকে আমাকে আগে বের করা হয়েছিল, সেই পাত্রটিতে আমাকে আবার করুণা সহকারে ঢুকিয়ে দিতে হবে। আর যেই ৫০ বছর বাকি ছিল, সেই ৫০ বছর তাকে পাত্রটির ভিতরে কাটাতে হবে। তখনই কিছু পরিবর্তন হবে। তখন গিলগু কল্পনা করে, রাতে যখন তারা ঘুরতে বের হতো, তখন সে অনেকগুলো পাত্র খুঁজত। আর সেই রাতের পর থেকে সে আর বাইরে আসতো না। এটা দুঃখজনক ব্যাপার। গিলগু তাও আশা নিয়ে দরজার বাইরে অপেক্ষা করত। এভাবে কয়েক রাত কেটে যায়। সিয়ঞ্জি আর বের হয় না। বারান্দা থেকে চাঁদকে দেখতে থাকে, যেটা কিনা সময়ের সাথে পূর্ণ হচ্ছিল। সিয়ঞ্জির বাবা গিলগুকে জিজ্ঞাসা করেন। সে কয়েকদিন ধরে বাইরে যাচ্ছে না, আগের মতো কথাও বলছে না। ওই প্রতারক তার সাথে কি করেছে? কিন্তু গিলগু কিছুই বলে না, কারণ আত্মা তাকে রিকোয়েস্ট করে বলেছিল, আমি সময়ের সাথে চুপি চুপি অদৃশ্য হয়ে যাব। দয়া করে বিষয়টা পরিবারকে বলো না, আমি তাদের বিরক্ত করতে চাই না। তারপর গিলগু সিয়ঞ্জির বাবাকে জিজ্ঞাসা করে, তার গ্র্যান্ডমাদারের বাড়ি কি এখনো আশপাশে আছে? তার বাবা হে বলে। গিলগু অ্যাড্রেস নেয় এবং প্রস্তুতি নিয়ে সেই বাড়ি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরের দিন গিলগু আরেক নতুন এলাকায় চলে আসে। তারপর অনেক দূর ঘুরে ঘুরে সে সেই বাড়ি খুঁজে পায়। তারপর সে বাড়ির বিভিন্ন জায়গা খোঁজার মাধ্যমে পাত্রটি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। ওই রাতে সিয়ঞ্জি আবার বাইরে বের হয়। সিয়ঞ্জির বাবার সাথে ছিল। সে অনেক বেশি নীরব ছিল। তার বাবা চেষ্টা করেন তার মন ঠিক করার, কিন্তু সে বাড়ি চলে যায়। পরের দিন আমরা দেখি গিলগু বাড়ির সামনে অনেকগুলো গর্ত করেছে, তাও পাত্রটি খুঁজে পাচ্ছে না। তারপর হতাশ হয়ে তার ফোন চেক করে। সে দেখে আজই পূর্ণিমার রাত, আর তার ফোনে চার্জ না থাকার কারণে অফ হয়ে যায়। হঠাৎ সে খেয়াল করে একটি পাথরের উপর একটি পাখি বসে কিচিরমিচির শব্দ করছিল। তারপর সে সেই পাথরটি সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়, কারণ পাথরটি অনেক বেশি শক্তভাবে নিজের জায়গায় আটকানো ছিল। শেষমেশ সে কোনোভাবে পাথরটি সরাতে সক্ষম হয়। তারপর সে সেই জায়গা খুঁড়তে থাকে, আর এক পর্যায়ে সেখানে পাত্রটি খুঁজে পায়। সে পাত্রটি নিয়ে খুব সতর্কতার সাথে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাও সে হার মানে না। ঠিক সেই রাতই ছিল পূর্ণিমার রাত, এবং সেই রাতে আত্মা আবার বাইরে এলো। সেই আত্মাটি আরার কাছ থেকে বিদায় নেয়। সে সিএনজির বাবার সঙ্গে বেরিয়েছিল। আচরণও একটু নরম ছিল। সেই গ্রসারি শপে তার ওই পছন্দের খাবারটা তার বাবা তার জন্য কিনেছিল, কিন্তু সে এইবার সেটি না কিনে অন্যটি কিনে, আর তার ওইটা ওই মেয়েটাকে দিয়ে দেয়। আর যাওয়ার সময় কেশিয়ার বয়কে থ্যাংক ইউ বলে। তার বাবা তাকে এটা খেতে দেখে বলে, তোমার টেস্ট কবে চেঞ্জ হলো? তারপর সেই আত্মা সিএনজির বাবাকে বলে,
তুমি ইচ্ছা মতো কথা বলতে পারো, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। সিয়ঞ্জির বাবা কিছুটা অবাক হয় আর বলে, আমি কখনোই আমার ইচ্ছা মতো কোনো কিছু বলিনি, কারণ আমি মনে করেছি তুমি সিয়ঞ্জির ক্ষতি করবে। কিন্তু আমার মনে হয় এখন সব ঠিক আছে। আত্মাটা সিয়ঞ্জির বাবার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে করে আর কিছুটা ইমোশনাল হয়ে যায় আর তার কাছে গিয়ে বলে, চাংসু তুমি ভালো করেছো। তারপর সে গিলগুর কথা জিজ্ঞাসা করে, কিন্তু তার বাবা বলে তার কোনো খোঁজ খবর নেই। তখনই আমরা দেখি গিলগু দৌড়ে তাদের কাছে এসে হাজির হচ্ছিল। সে দৌড়ে এসে সিয়ঞ্জিকে তার সঙ্গে নিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সিয়ঞ্জি তাকে থামায় আর বলে, তুমি কি আমার সাথে খেলা করছো? গিলগু তখন তার ব্যাগ থেকে পাত্রটি বের করে, যেটা দেখে আত্মাটি অবাক হয়ে যায়। গিলগু বলে, এই পাত্রটি খুঁজে বের করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। এতে 100 বছর পুরানো কিমচি ছিল। আমি সেটা পরিষ্কার করেছি, কিন্তু কিছুটা গন্ধ রয়েছে। যদি তুমি ভিতরে যাও তাহলে আমি পাত্রটিকে 50 বছর নিরাপদে রাখবো, হয়তোবা তার থেকেও বেশি সময় খেয়াল রাখবো। আত্মাটি খেয়াল করে তার হাত, জুতো, কাপড় সবকিছু ময়লা ছিল। সে বলে, এতদূর আমার জন্য যাওয়া, তোমার কি আমার জন্য এত করুণা হয়? গিলগু বলে, তোমার উধাও হয়ে যাওয়াটা আমার খুব খারাপ লাগবে। আমি চাই তুমি সবকিছু ভুলে একটা ভালো জায়গায় চলে যাও। আমি খেয়াল করেছি আমি ক্লান্ত হলে ঘুমের ভান করো আর মরা ফুলে পানি দাও। এসব কোন ধরনের শয়তান করে? যদি তুমি শয়তানের মতো আচরণ করতে চাও তাহলে সঠিকভাবে করো। আমি চাই তুমি সব কষ্ট ভুলে যাও এবং অবশেষে শান্তিতে থাকো। সিয়ঞ্জি তখন কেঁদে উঠে। গিলগু আবার বলে, এবার সব ঠিক হয়ে যাবে, কেঁদো না, এবার তোমার নাম বলো। কাঁদতে কাঁদতে সে তার নাম বলে, মুনিয়াং। এরপর গিলগুকে 3 বার নামটি উচ্চারণ করতে হবে। সে আত্মাটিকে বলে, তুমি কি প্রস্তুত? আত্মাটি মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর পাত্রটির মুখ খুলে গিলগু আত্মাটাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে আদেশ দিচ্ছি, মুনিয়াং, এই দেহ ত্যাগ করো, এই পাত্রের ভিতরে প্রবেশ করো। প্রথম 2 বার বলার পর মুনিয়াং গিলগুর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। তারপর সে এসে গিলগুকে জড়িয়ে ধরে এবং কাঁদে আর গিলগুকে ধন্যবাদ জানায়। তৃতীয়বার উচ্চারণ করার পর মুনিয়াংয়ের আত্মা পাত্রের মধ্যে চলে যায়। গিলগু মুনিয়াংকে বিদায় জানায়। সবকিছু লাস্টে ঠিক হয়ে যায়। রাতে সিয়ঞ্জি আর উঠে না। এটা দেখে তার বাবা এবং কাজিন অনেক বেশি খুশি হয়। তারপর দেখা যায় সিয়ঞ্জি ফ্রান্স চলে যায়। আরা নিজের একটি ছোট্ট শপ খুলে আর সিয়ঞ্জির বাবা তার বাড়ি এবং বেকারি বিক্রি করে সেখান থেকে চলে যান। তিনি শুধু প্রফিট হয়নি বলে বেকারিটি বিক্রি করেননি, বরং তিনি বিশ্ব ভ্রমণে বের হয়েছেন। আর গিলগু সেই কাজ করা শুরু করলো যেটাতে সে এক্সপার্ট। কিছু সময় পর সিয়ঞ্জি ফিরে আসে আর সে গিলগুর সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে করে, যে ওই দিন তাকে রাস্তায় দেখেছিল। আর ওই ওপেনিং গিফটটা আসলে যারা 1000 ওনের কিছু কিনবে তাদের জন্য ছিল, কিন্তু সিয়ঞ্জি ইচ্ছা করে গিলগুকে সেটা দেয়। এরপর ওই দিন বিচে আরা যেতে চেয়েছিল, কিন্তু সে তাকে নেয়নি আর নিজে একা গিয়ে গিলগুর সঙ্গে সময় কাটিয়েছে। সিনেমা হলেও তার হাত ধরা সিয়ঞ্জির মনে ছিল। তারপর সে গিলগুকে ফোন করে। তারা দুজন কথা বলতে থাকে। মুভির শেষ দৃশ্যে দেখা যায় গিলগু তার বাড়িতে মুনিয়াংয়ের সেই পাত্রটি খুব সুরক্ষিত অবস্থায় রেখেছে। আর পার্কে মুনিয়াং যে তার একটি ছবি তাকে বানিয়ে দিয়েছিল সেটি পাত্রটিতে লাগানো ছিল, সাথে ফুল আর টয়ও ছিল। আর এর সাথেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন আরেকটি মুভির কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।